খবর শুনছেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আরজি করের সন্দীপকে বাঁচানোর চাল খেললেন মমতা, যাতে সিবিআই ধরতে না পারে, উঠল অভিযোগ। কতুলপুরে ভেলকি দেখালো তৃণমূল, বিজেপির টিকিটে জেতা বিধায়ককে দিয়েই নবীন বরণ। অভিশপ্ত দিনে আরজি করের সঞ্জয়ের সঙ্গে ঢুকেছিল আরও একজন, কে সে? কোন প্রশ্নে একেবারে মুখে কুলুপ ধৃতের। সংস্কার হচ্ছে না বেহাল রাস্তা, সরকারি দফতরের নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগড়ে ধর্নায় শাসক দলের বিধায়ক। নেই বেতন, উল্টে চাকরি টিকিয়ে রাখতে ঘুষ চাওয়ার অভিযোগ। মালদহ মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। সন্দীপের আরও দুর্নীতি ফাঁস, বিস্ফোরক তথ্য। শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ, দুদিন ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়। খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সন্দীপ ঘোষকে বাঁচাতেই সিট গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই অভিযোগ করলেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। 2021 সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সিট গঠনের ঘোষণা করা হতেই মালব্য দাবি করেন যে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে বাঁচাতেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই যাতে সন্দীপকে ধরতে না পারে সেজন্য তাকে আগেই গ্রেফতার করে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ। চেষ্টা করা হবে সন্দীপকে বাঁচানোর। সেই পরিস্থিতিতে তরুণী চিকিৎসকের মা বাবাকে ন্যায় বিচার দিতে মমতার পদত্যাগ করা উচিত বলে দাবি তুলেছেন মালব্য। মমতা ইস্তফা না দিলে ন্যায্য তদন্ত হবে না। সোমবার রাতে মালব্য বলেন, এটা আর কিছুই নয়, ঘোষকে বাঁচাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল। ঠিক সময়ে সন্দীপ ঘোষকে গ্রেফতার করবে পশ্চিমবঙ্গ সরকার, যাতে তাকে গ্রেফতার করতে না পারে সিবিআই। যদি না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তাহলে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বাধীন ও ন্যায্য তদন্ত সম্ভব নয়। ওনার এখনই পদত্যাগ করা উচিত। সেই সঙ্গে মমতা মাস্ট রিজাইন ট্যাগও ব্যবহার করেন মালব্য। সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ। এমনিতে যেদিন সন্দীপকে তুলে নিয়ে যায় সিবিআই সেদিনের তারিখেই নবান্নের তরফে সিট গঠনের নির্দেশিকা জারি করা হয়েছে। গত 16ই আগস্ট সন্দীপকে তুলে নিয়ে গিয়ে প্রথমবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর 17ই আগস্ট, 18ই আগস্ট এবং 19শে আগস্ট ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকালে সিজিও কমপ্লেক্সে ঢুকছেন, বেরোচ্ছেন রাতে। একাধিক মহলের তরফে তাকে গ্রেফতারের দাবি তোলা হলেও আপাতত সিবিআই সেই পথে হাঁটেনি। অনুব্রতের সময়ও একই অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সন্দীপের আমলে আরজি করের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সিট গঠন করা হওয়ায় মালব্য যে অভিযোগ তুলেছেন তা 2 বছর আগে বীরভূমে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও তুলেছিল বিজেপি। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসছি পরবর্তী খবরে। আরজি কর কাণ্ডের পর 10 দিন পেরিয়ে গিয়েছে। বিচারের দাবিতে দিকে দিকে ছড়িয়ে পড়েছে আন্দোলন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই। 9ই আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। সিবিআই সূত্রের দাবি, 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট ভোরের মধ্যে আরজি কর হাসপাতালে 3 বার এসেছিল ধৃত সঞ্জয় রায়। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় প্রথম হাসপাতালে ঢুকেছিল সন্ধ্যে 6টায়। তবে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলেন্টিয়ার। তারা কোথায় যায় তখন? সূত্রের খবর, তদন্ত বলছে জরুরি বিভাগ থেকে আনুমানিক 10 মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ডে যায় দুজনে। জানা যাচ্ছে সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ভর্তি ছিল বলে পুলিশ ও সিবিআই এর কাছে দাবি করেছে ধৃত সঞ্জয়। সেই সৌরভের দাদাকেই দেখতে যায় দুজনে। 15 মিনিট সেখানে থেকে চলে আসে তারা। সিবিআই সূত্রের দাবি, সঞ্জয় দ্বিতীয়বার হাসপাতালে ঢুকে রাত 11টায়। তখন সে একাই ছিল। সিসিটিভি সূত্র ধরে জানা যাচ্ছে তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায় ভোর 4:03 সিবিআই সূত্রের দাবি, জেরায় তথ্য গোপন করছে সঞ্জয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে সঞ্জয়। তার জবাব আমি জানি না। তাই আসল তথ্য পেতে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই। এই বিষয়ে আদালতের অনুমতি লাগে, তাই শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে। টিমে আছেন দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট। সিবিআই এর তরফে দাবি, সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না। কি কি প্রশ্ন করা হচ্ছে তাকে? সূত্রের খবর, সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হচ্ছে সেদিন রাতে কতবার আরজি কর হাসপাতালে গেছে সঞ্জয়, কতবার সেমিনার রুমে ঢুকেছে সে, ঘটনার পর কোথায় পালিয়েছিল সে, কার কার সঙ্গে ফোনে কথা বলেছিল। এসব প্রশ্নেরও কোনো সদুত্তর পাওয়া যায়নি এখনো। তৃণমূলে যোগ দিল 50টি পরিবার।
শাসক শিবিরের দাবি বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে তারা। বাঁকুড়ার কতুলপুরে তৃণমূলের ব্লক কার্যালয়ে এই যোগদান হয়। বিজেপির দাবি তাদের নীতি আদর্শে বিশ্বাসীরা কখনো দল বদল করতে পারে না। যারা দল বদল করেছে তারা স্বার্থের জন্য এসেছিল। বিধানসভা লোকসভা ভোটে বিজেপি এখানে নিজেদের শক্তি দেখিয়েছে। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার কতুলপুর বিধানসভায় তৃণমূলকে হারায় বিজেপির হরকালী প্রতিহার জয়ী হন। যদিও লোকসভা ভোটের আগে আগে দল ছাড়েন এই বিধায়ক, যোগ দেন তৃণমূলে। তাতেই কতুলপুরে বিজেপির সাংগঠনিক ক্ষমতা কিছুটা ধাক্কা খায় বলেই মত অনেকের। লোকসভা নির্বাচনে সেই ধাক্কা কিছুটা সামলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি বিজেপি ধরে রাখতে সমর্থ হয়। তবে ভোটের পর থেকেই কতুলপুরে তৃণমূল শক্তি বাড়াতে শুরু করে। সেই আবহে এদিনে যোগদান তাৎপর্যপূর্ণভাবে যিনি বিজেপির টিকিটে জিতে শাসক দলে যোগ দেন সেই হরকালী প্রতিহারী এদিন নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। 2023 সালে তৃণমূলে যোগ দিয়ে হরকালী বলেছিলেন, বাংলার মানুষের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন সেই উন্নয়নের সামিল হতে চেয়েছিলাম আমি। বাংলার মানুষকে কেন্দ্রের সরকার নানাভাবে বঞ্চিত করছে, তার প্রতিবাদ জানিয়েই তৃণমূলে যোগ। সেই বিধায়কই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। দলত্যাগীদের একাংশের বক্তব্য, বিজেপি স্থানীয় নেতারা খুবই খারাপ ব্যবহার করেন। মণ্ডল সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে তাদের। কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের কথায়, বিজেপি সিপিএম থেকে প্রায় 50টি পরিবার শতাধিক কর্মী আমাদের তৃণমূলে যোগ দিল। সিপিএম এর একটা পরিবার, বিজেপির বাকিরা। যদিও কতুলপুরের মণ্ডল সভাপতি কেশবী নাগা বলেন, বিজেপির কেউ অন্য দলে যেতেই পারে না। কিছু ধান্দাবাজ লোক এদল ওদল করে বেড়ায়। খারাপ ব্যবহারের প্রশ্নই নেই। বিজেপির নীতি ব্যক্তিকেন্দ্রিক নয়। মণ্ডল সভাপতি খারাপ ব্যবহার করলে তো বলতে পারত। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আজ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বুধবারের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে এগোবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায়। এই অক্ষরেখা বিকানির, জয়পুর, গোয়ালিয়র, সাতনা, রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আসাম থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যার জেরে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গ বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। কাল বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাতে। উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়। সংস্কার হয়নি রাস্তা, বেঁধে দিয়েছিলেন সময়, তারপরেও হয়নি কাজ। তাতেই ক্ষোভে ফেটে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বসে পড়লেন ধর্নায়। প্রসঙ্গত, তোলা ফটক থেকে সাঁকো মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ দীর্ঘদিন থেকেই। একদিন আগেই কেএমডিএ পূর্ত দপ্তরের বিরুদ্ধে তোপ দেখেছিলেন অসিত, কিন্তু কাজের কাজ কিছু না হওয়াতে এবার নতুন করে ক্ষোভ উগরে দিলেন তিনি। করলেন গুরুতর অভিযোগ, দুর্ভোগ বাড়লেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন হচ্ছে না সংস্কার? এদিন সেই প্রশ্নের আগে একাধিকবার তোলেন তিনি। এদিকে এদিন সকালে রাস্তার কাজ শুরু হলেও কাজের গতি দেখে আরও ক্ষেপে যান বিধায়ক। রাস্তাতেই বসে পড়েন ধর্নায়। দ্রুত ঠিকভাবে রাস্তা সংস্কার না হলে উঠবেন না বলেও জানান তিনি। ফোন করেন জেলা শাসক মুক্তা আর্যকে। সেখানেও তিনি কেএমডিএ ও পূর্ত দপ্তরের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেন। এ প্রসঙ্গে অসিত বাবু বলেন, আমরা কেএমডিএ কে অনুরোধ করেছিলাম রাস্তার কাজ শুক্রবারের মধ্যে শেষ করার জন্য। আজ সোমবার, এখনো রাস্তার কাজ শেষ হয়নি। আজ সকালে এসে দেখি একটা লোক কাজে লেগেছে, আর কোনো লোক নেই। তারপরেই আমি ডিএম, এসডিও কে ফোন করি। ওরা বলে আজকের মধ্যে শেষ করব, কথা দিলাম। কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করি না। আমি সে কারণেই ধর্নায় বসেছি। আরজিকর কাণ্ডে তোলপাড়ের আবহে রাষ্ট্রপতির দরবারের রাজ্যপাল। রায়সেনায় সিভি আনন্দ বোস। তার আগের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সূত্রের খবর, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে সিভি আনন্দ বোসের। আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। গতকাল রাত 8:30 নাগাদ দিল্লি পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতার আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে গুয়াহাটি সহ আসামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা। রবিবার তাদের প্রতিনিধিরা এসে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে এই বিষয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা ব্যক্ত করেন।
করেন। তাদের আশ্বস্ত করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের নিরাপত্তার জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানান। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে নিরাপত্তা দিতে উদ্যোগ নেবেন বলে ঘোষণা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রবিবার গুয়াহাটিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনার ফাঁকে কথা ঘোষণা করেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই ঘটনার জন্য যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি ও উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়ে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। রবিবার আসামের রাজধানী গুয়াহাটির রাজভবনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। দুই রাজ্যের সীমান্ত এলাকা উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কার্যত সরব গোটা দেশ। ঘটনার পর থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। শুধু তাই নয়, ঘটনার পর মেয়েদের 14 আগস্টের রাত দখলের কর্মসূচির মধ্যরাতেই হামলা চালায় বহু সংখ্যক দুষ্কৃতী। এদিকে ঘটনার পর আরজিকর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে। রাজ্যপালের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার মালদহ মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। অচলাবস্থাতে গোটা হাসপাতাল। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গত 1.5 মাস ধরে তারা বেতন পাননি। একই সঙ্গে যে নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার কথা বলা হচ্ছে সেখানেও ঘুষ চাওয়ার অভিযোগও উঠেছে। কাজে যোগ দিতে গেলে দিচ্ছে 8,500 টাকা, যা নিয়ম বহির্ভূত বলে দাবি অস্থায়ী কর্মীদের। তা ঘিরেই শোরগোল গোটা হাসপাতালে। আন্দোলনকারী সুমন দাস বলেন, আমরা কাজ করছি কিন্তু আমাদের কাজের কোনো অস্তিত্ব নেই, বেতন নেই। আগে একটা কোম্পানি আমাদের কাজ করাচ্ছিল, 31 তারিখে তারা চলে গিয়েছে। তারপর থেকে আমরা যে কাজ করছি তার কোনো তথ্যই নেই। এখন নতুন কোম্পানি এসে আমাদের থেকে 8,500 টাকা করে ঘুষ চাইছে। কেন দেব এই টাকা? কিন্তু ওরা বলছে যে বা যারা টাকা দেবে না তারা কাজ করতে পারবে না। সে কারণেই আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেছেন, আমরা ওদের সঙ্গে কথা বলছি, ওদের বোঝানোর চেষ্টা করছি। ওদের বেতন নিয়ে কিছু সমস্যা রয়েছে, সবটাই শোনা হচ্ছে, স্বাস্থ্য ভবনে জানানো হবে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ঘুষ চাওয়ার প্রসঙ্গ উঠতেই তা নিয়ে তিনি বিশেষ কিছু বলতে চাননি। বলেন, ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হবে, আমি খুব একটা কিছু জানি না এটা নিয়ে। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।